কোথা থেকে এসছিস? বাড়ি বাড়ি কোথায়? হ্যাঁ, কোন জয়দেব? বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস? নাম বল, নাম বল। এই কার কথা ফেরত যাবি না? ঘর ফেরত পাঠাবো না। কার কথাতে বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস গরু? হ্যাঁ, কে আছে? কে আছে তোদের পিছনে? কে আছে তোদের পিছনে? কে আছে? চল চল, আর বিক্রি করবি? আর বিক্রি করবি গরু? চল 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 চল। এবার আমি আমার দর্শকদের দুটি নামের সঙ্গে পরিচয় করিয়ে দেব। দুটি খাদ্য প্রসেসড ফুড যারা রপ্তানি করেন সেরকম দুটো সংস্থা। একটি সংস্থা, দুটোই মুম্বাই বেসড। একটি সংস্থার নাম হলো অ্যালানসন্স প্রাইভেট লিমিটেড, আর একটি নাম হচ্ছে ফ্রিগরিফিকো অ্যালানা প্রাইভেট লিমিটেড, ফ্যাল। অত্যন্ত শতাব্দী প্রাচীন দুটি সংস্থা। অভিযোগ উঠে আসছে এবং জানা গিয়েছে, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যে এই দুটি সংস্থা ইলেকট্রাল বন্ড কিনেছিল এবং দুটি হিন্দুত্ববাদী পার্টি, শিবসেনা এবং ভারতীয় জনতা পার্টি, তারা 1 কোটি টাকা, 5 কোটি টাকা, কোটি টাকার অধিক তারা সেই বন্ড সেখান থেকে সংগ্রহ করেছেন। আপনি কি বলবেন স্যার? এ ধরনের ঘটনা যখন ঘটে তখন আশেপাশের সুস্থ চিন্তার মানুষের উচিত সঙ্গে সঙ্গে যারা ঘটনা ঘটাচ্ছেন তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে দেওয়া 24 ঘন্টা, আর কিচ্ছু না। মারতে হবে না, কিচ্ছু করতে হবে না, গাছের সঙ্গে শক্ত করে 24 ঘন্টা বেঁধে রেখে দিন, তাহলে তারা বুঝতে পারবেন যে গোমাতা সন্তানদের কতটা যন্ত্রণা হয়। এই সমস্ত অসভ্য, অর্বাচীন, মানব বিরোধী কিছু মানুষরূপী এখনো আছেন, এটাই দুর্ভাগ্য। গোটা ভারতবর্ষে আছেন এবং পশ্চিমবঙ্গে দেখা দিচ্ছে, এটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা চূড়ান্ত কলঙ্কজনক অধ্যায়। কিন্তু আপনি জেনে রাখুন, শ্রমিক ভট্টাচার্য যদি এই অবস্থানে দৃঢ় থাকেন, ওকে দুদিন বাদে সরিয়ে দেবে। ওর কোনো অস্তিত্বই থাকবে না বিজেপির দলে। তাহলে বিজেপি দলটাই তৈরি হয়েছে, আরএসএস দলটাই তৈরি হয়েছে মানুষের বিভাজন করবার জন্য এবং ধর্মীয় বিভাজন করবার জন্য। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পৃথিবীর সমস্ত বিদেশে ভ্রমণ করে গলায় ব্যাজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর সব জায়গায় গিয়ে ভারতবর্ষের আত্মসম্মানটাকে বিকিয়ে দিয়ে আসছেন। তারই অভ্যর্থ পরিণতি হচ্ছে এই, আজকে ট্রাম্প ডিক্টেট করছেন আমার অর্থনীতি কিভাবে পরিচালিত হবে। নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতি। একটি 5 মাসের শিশু কন্যা বিরাটিতে জমা জলে পড়ে গিয়ে, বাড়ির মধ্যে খাট থেকে পড়ে গিয়ে, সে আর আমাদের মধ্যে নেই। একটি 5 মাসের শিশু কন্যা। অনুব্রত মণ্ডল স্বমহিমায় একদম শেষে আসবো সেই প্রসঙ্গে। স্যার, এসআইআর 65 লক্ষ নাম বিহারে বাদ গেছে এবং বিজেপি নেতারা হুঙ্কার দিচ্ছেন যে রাজ্যে অন্তত 1,25,00,000 মানুষ বাদ যেতে পারেন। আপনাদেরকে আগেই দেখিয়েছি। কিন্তু আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে গরু। আমি কিন্তু প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই, কোনো পশু পাখি, কোনো মানুষ, কারুর আবেগে, কারুর ভাবাবেগে, কারুর ধর্মীয় আবেগে আঘাত করা কিন্তু আমার বা এই চ্যানেলের উদ্দেশ্য নয়। কিন্তু আমি চিরকাল মনে করি যে মানুষের জীবনের দাম সব থেকে বেশি, মানুষের সম্মানের দাম সব থেকে বেশি, এবং খাদ্যাভ্যাস সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে অন্য কারুর কোনো হস্তক্ষেপ অবাঞ্ছিত। গরুকে রক্ষা করতে গিয়ে এ রাজ্যের মানুষকে যেভাবে ভয়ঙ্করভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, সেটা আমার মনে হয় রাজ্যের পক্ষে অত্যন্ত অশনি সংকেত। আজকে গরু খাওয়ার জন্য বা গরু বিক্রি করার জন্য হচ্ছে, আগামী দিনে অন্য কিছু বিক্রি করার জন্য হতে পারে। এই পরিস্থিতি তৈরি না হয় অবশ্যই কাঙ্ক্ষিত। এ রাজ্যের সংখ্যালঘুরা অত্যন্ত বিপন্ন এবং ডোনাল্ড ট্রাম্প, মার্কিন রাষ্ট্রপতি, 25% শুল্ক পেনাল্টি চাপিয়েছেন আমাদের রপ্তানির ওপর, এবং যার জেরে কিন্তু একেবারে ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন, ধস নেমেছে আমাদের অর্থনীতিতে। আমরা বিপন্ন। আমরা এরকম একাধিক বিষয়ে কথা বলে নেব রাজ্যসভার সদস্য, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি দিল্লিতে রয়েছেন, মনসুন সেশন চলছে পার্লামেন্টের, যার জন্য তিনি দিল্লিতে আছেন, এবং তার সঙ্গে আমরা ওভার ফোন কথা বলেছি। সম্পূর্ণ প্রতিবেদনটি শুনুন, আপনার মতামত অবশ্যই জানান। আমি আবারও বলছি, কারুর ধর্মীয় আবেগ, কারুর ধর্মীয় অনুভূতি কোথাও আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য সমস্ত মানুষ যেন মাথা উঁচু করে সসম্মানে দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারে। স্যার, 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে বিহারে এসআইআর। এখন স্যারের হাতে চকডাস্টার থাকবে না বেদ থাকবে পশ্চিমবাংলায় স্যার এলে
সে নিয়ে সারা বাংলার মানুষ অত্যন্ত চিন্তিত। এবার ব্যাপারটা হচ্ছে এই চিন্তার কারণটা কিন্তু নিতান্ত অমূলক নয়, কারণ দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় সংখ্যালঘু যাদেরকে তোষণ করার অভিযোগ বারবার শাসক দলের বিরুদ্ধে উঠে আসতো, সেই সংখ্যালঘুরা এই রাজ্যে আর নিরাপদ নন। এ রাজ্যে গরুরা নিরাপদ, কিন্তু এই রাজ্যে মানুষ নিরাপদ নন। আমার বক্তব্য কিন্তু কোনো ধর্মপ্রাণ মানুষের, কোনো ধর্মীয় ভাবাবেগ বা কোনো পশু পাখি কারোর বিরুদ্ধে নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বাভাবিকভাবেই আমি অন্তত এইটা বিশ্বাস করি এবং আজীবন বিশ্বাস করব যে গরু, কুকুর, ছাগল প্রত্যেকটি প্রাণী তাদের বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু মানুষেরও সসম্মানে বাঁচার অধিকার আছে। আপনি নিশ্চয়ই জানেন স্যার যে দুর্গাপুরে, পশ্চিমবাংলার একটি অত্যন্ত প্রগতিশীল জায়গা দুর্গাপুর, সেখানে গরু বিক্রি করার জন্য কয়েকজন ভারতীয় নাগরিককে যেভাবে হেনস্থার শিকার করা হয়েছে, প্রকাশ্যে তাদেরকে আইন ভঙ্গ করে যেভাবে মারধর করা হয়েছে, গলায় পায়ে দড়ি পরানো হয়েছে, এ নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব। এবং ট্রাম্প, ভারতের বন্ধু ট্রাম্প যেভাবে শুল্ক আরোপ করেছেন ভারতের ওপর, সেই নিয়েও কথা বলবো, অনুব্রত মণ্ডল নিয়েও কথা বলবো। কিন্তু সবার আগে আমি গরুর বিষয়ে আসতে চাই স্যার, কারণ আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনি গোমাংস ভক্ষণ করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি গরুর বিষয়ে আপনার মতামত প্রথমে চাইছি। দেখুন, আমি একটু কড়া কথা বলি। অবশ্যই এটা স্বামী বিবেকানন্দের থেকে ধার করা। স্বামী বিবেকানন্দের কাছে কিছু এই গোহত্যা নিবারণী সমিতির পক্ষ থেকে যাওয়া হয়েছিল। স্বামী বিবেকানন্দ বলছেন যে একটু মানুষ নিয়ে ভাবো, দুর্ভিক্ষে মানুষ কষ্ট পাচ্ছে, তাদের কথা না ভেবে গোহত্যা নিয়ে ভাবছে। অবশ্য আর কি, গোমাতা না হলে কার এমন সন্তান হয়? ঠিক আমি সে কথাটাই বলবো যে যারা গোকে মাতা বলে মনে করেন, গরুকে, সেই গোমাতার সন্তানরা তো এর থেকে উন্নত হতে পারে না। যে ঘটনা ঘটেছে দুর্গাপুরে, এটা আরএসএস এর প্রচলিত ঘটনা। গোটা দেশের বিভিন্ন জায়গায় তারা এটা ঘটিয়েছেন। পশ্চিমবঙ্গে ঘটাবার সাহস পাচ্ছিলেন না, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নতুন করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর 2011 সালের পর থেকে তিনি গোমাতার একজন প্রচ্ছন্ন সেবিকা, এবং তারই অনুপ্রাণিত লোকজন এই সমস্ত অপকর্ম শুরু করেছে। আমার একটা স্পষ্ট, হয়তো কথাটা একটু আপাতত হিংস্র মনে হতে পারে, যে এ ধরনের ঘটনা যখন ঘটে তখন আশেপাশের সুস্থ চিন্তার মানুষের উচিত সঙ্গে সঙ্গে যারা ঘটনা ঘটাচ্ছেন তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে দেওয়া 24 ঘন্টা, আর কিচ্ছু না। মারতে হবে না, কিচ্ছু করতে হবে না, গাছের সঙ্গে শক্ত করে 24 ঘন্টা বেঁধে রেখে দিন, তাহলে তারা বুঝতে পারবেন যে গোমাতার সন্তানদের কতটা যন্ত্রণা হয়। এই সমস্ত অসভ্য, অর্বাচীন, মানব বিরোধী কিছু মানুষরূপী এখনো আছেন, এটাই দুর্ভাগ্য। গোটা ভারতবর্ষে আছেন এবং পশ্চিমবঙ্গে দেখা দিচ্ছে। এটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা চূড়ান্ত কলঙ্কজনক অধ্যায়। স্যার, আমি নাম করে কাউকে বাড়তি গুরুত্ব অবশ্যই দিতে চাই না। আমার চ্যানেলের দর্শকদের কাছে আমি আলাদা করে তার নাম পৌঁছে দিতে চাই না, কিন্তু অভিযোগ উঠে আসছে যে পুলিশ এই ঘটনায় দু একজনকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করলেও প্রাক্তন তৃণমূল এবং বর্তমান বিজেপি নেতা একজন এই ঘটনার সঙ্গে জড়িত, তাকে কিন্তু গ্রেফতার করা এখনো পর্যন্ত হয়নি। আমার প্রশ্নটা রাজনৈতিক হবে না। আমি আপনাকে বলি, তাকে গ্রেপ্তার করা হবে না। একমাত্র জনরোষের মুখে দাঁড়িয়ে তাকে হয়তো লোক দেখানো একটা গ্রেপ্তার করা হবে, এবং থানায় তাকে সসম্মানে গিয়ে গলায় মালা পরিয়ে জামিন করিয়ে নিয়ে আসবে পুলিশ। এই হচ্ছে বর্তমানে পুলিশের অবস্থান পশ্চিমবঙ্গে। এতে ওরা বোঝেন না যে ওদের ওই পুলিশ বাহিনীর যে মান মর্যাদা সেটা কোথায় পৌঁছেছে। সর্বত্র পুলিশ বাহিনী সমাজ বিরোধীদের হাতে মার খাচ্ছেন, আর যারা তাদের সম্মান রক্ষার জন্য লড়াই করছেন তাদের উপর আক্রমণ করছেন। এটাই হচ্ছে সমস্যা। স্যার, এবার আমি আমার দর্শকদের দুটি নামের সঙ্গে পরিচয় করিয়ে দেব। দুটি খাদ্য, প্রসেসড ফুড যারা রপ্তানি করেন সেরকম দুটো সংস্থা। একটি সংস্থা, দুটোই মুম্বাই বেসড। একটি সংস্থার নাম হলো অ্যালানসন্স প্রাইভেট লিমিটেড, আর একটি নাম হচ্ছে ফ্রিগরিফিকো অ্যালানা প্রাইভেট লিমিটেড, ফ্যাল। অত্যন্ত শতাব্দী প্রাচীন দুটি সংস্থা। অভিযোগ উঠে আসছে এবং জানা গিয়েছে, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যে এই দুটি সংস্থা ইলেকট্রাল বন্ড কিনেছিল এবং দুটি হিন্দুত্ববাদী পার্টি, শিবসেনা এবং ভারতীয় জনতা পার্টি, তারা 1 কোটি টাকা, 5 কোটি টাকা, কোটি টাকার অধিক তারা সেই বন্ড
সেখান থেকে সংগ্রহ করেছেন। আপনি কি বলবেন স্যার? তারা কিন্তু গোমাংস রপ্তানি করেন, বিফ রপ্তানি করেন। ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারী দেশ। যারা বলছেন না যে কেন গোমাংস খাচ্ছেন, তো তাদের বলুন না তাহলে কেন আপনারা ওই প্রাণীগুলোকে খাচ্ছেন? যাদের আপনারা সবজি বলেন তাদেরও তো প্রাণ আছে। বিজ্ঞানীরা তো তাদের মধ্যে প্রাণ খুঁজে পেয়েছেন, তাদেরও যন্ত্রণা হয়, তাদেরও ব্যথা হয়। তো সে খাওয়াটা ছেড়ে দিন, হাঁ করে বসে থাকে, মুক্ত বাতাস খেয়ে বাঁচুন। সেটা পারলে তারপরে এইসব কথা বলবেন। সেটা কি করে হবে? এটা তো খাদ্য খাদক সম্পর্কের ব্যাপার, এটা তো বিজ্ঞান মানে না, তো মহা মুশকিল। আপনি বিজ্ঞানের কথা বলছেন, যারা এই সমস্ত গো হত্যা, গো রক্ষক এই সমস্ত যারা আছেন তারা কি বিজ্ঞান মানেন নাকি? বিজ্ঞান মানলে কেউ মাইলের পর মাইল কাঁধে করে বাঁক বয়ে নিয়ে গিয়ে মনে করে আমি মুক্ত হচ্ছি। এদের কাছে বিজ্ঞান বলে কিছু নেই, এদের কাছে সত্য বলে কিছু নেই। এদের কাছে সবই মায়া এবং সবই উপরে লুকিয়ে আছে। এদের যদি আপনি ধরে ধরে ভানু বন্দ্যোপাধ্যায় জমালয়ের জীবন্ত মানুষ ছবিটা দেখিয়ে দেন, তাও এদের বোধ বুদ্ধি তৈরি হবে না। স্যার, আমার এই বিষয়ে একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক, আমাদের দেশের সংবিধানের প্রশ্নে আমি আসবো স্যার। কে কি খাবেন, কে কি পড়বেন, সেটা একান্ত তার ব্যক্তিগত নির্বাচন। এই বিষয়ে কি আমি একদম লিগ্যাল পয়েন্ট জানতে চাইছি স্যার, যে কোনো দ্বিতীয় মানুষের হস্তক্ষেপের কোনো আইনি অধিকার রয়েছে? যদি থাকে, যদি করে ফেলেন তিনি, কেউ যদি হস্তক্ষেপ করেন, তার বিরুদ্ধে কি শাস্তি নেওয়া, মানে তার কি শাস্তি হতে পারে? দেখুন, যারা ভারতবর্ষের সংবিধানের মুখবন্ধটা পড়েছেন, যাকে প্রিয়াম্বেল বলে, অবশ্যই গো হত্যা নিবারণকারী কিংবা গো রক্ষক, এদের তো দৌড়টা হচ্ছে গো পর্যন্ত, তার বেশি উঠতে পারেন না। যদি ভারতবর্ষের সংবিধানের মুখবন্ধটা পড়েন, যেটা প্রিয়াম্বল, তাহলে বুঝতে পারবেন যে তাদের এই অধিকার কেউ দেয়নি। রাষ্ট্রের দায়িত্ব, যারা রাষ্ট্র পরিচালনা আছেন তাদের দায়িত্ব ওই গো পালক যিনি, বা গো মাংস বিক্রি করেন যিনি, বা গো হত্যা করে খাচ্ছেন যিনি, প্রত্যেককে রক্ষা করা। এবং পাশাপাশি তারা যদি মনে করেন বৈজ্ঞানিকভাবে এটা ভুল, তাহলে সেই বিজ্ঞানসম্মত শিক্ষা দেওয়া। বৈজ্ঞানিকরা বলছেন, স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন তো কোকা কোলা পেপসি খাওয়াটা ঠিক না, তাতে বিজ্ঞাপন হচ্ছে, তারা তো বিক্রি করছেন। কই গো রক্ষাকারীটা, তার বিরুদ্ধে তো ঝাঁপিয়ে পড়ছেন না। আসলে এরা হচ্ছে একটা অত্যন্ত অশিক্ষিত সম্প্রদায়। এদের মানব রূপটা এরা পেয়েছেন, মানব চরিত্রটা এরা পাননি। স্যার, আমার একদম অন্য একটা জায়গায় ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। এরপরে যদি কোনো মানুষ, তারা ধরুন কয়েকজন দলে জড়ো হয়েছেন, তাদের হাতে কিছু অস্ত্র আছে বা তাদের কোনো রাজনৈতিক ক্ষমতা আছে, তারা যদি এবার কেউ আমাকে এসে ধরে নেই, আপনি খাসি কিনছেন কেন, দিয়ে আমাকে বেঁধে ফেললেন, ভাই আপনি মুরগি কিনছেন কেন, দিয়ে আমাকে বেঁধে ফেললেন, বিষয়টা তো এবার হতেই পারে। এর রেসিপ্রোকেশনে যদি এরকম হয়, তাহলে তো তারা তো মানুষ নয়। যারা বলছেন না তারা মনুষ্য রূপে, কিন্তু তারা মানুষ নন। আমি তাহলে তো একটা আন্দোলন শুরু করব লোকজন নিয়ে, যে কেউ কোন রকম ফল সবজি খাবেন না, সেটা তার মধ্যে প্রাণ আছে, সেটাও প্রাণী হত্যা। তাহলে রাম মন্দিরে গিয়ে বসে হাঁ করে বসে থাকুন, পেট ভর্তি হয়ে যাবে। এই সমস্ত অর্বাচীন অশিক্ষিত লোকেদের সঙ্গে আপনাকে যদি মোকাবিলা করতে হয়, তাহলে একটু কঠোরভাবেই যুক্তিভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক কথা কঠোরভাবেই সেটাকে হাজির করতে হবে। কোন রকম সহানুভূতি, কোন রকম আপোষ নয়। স্যার, এবার একটা আমি বন্ধুত্ব বিচ্ছেদের একটি গল্প, পিছনে যদি ব্যাকগ্রাউন্ড বাঁচত একটি স্যাড সং, তাহলে ভালো লাগতো। ডোনাল্ড ট্রাম্প, ভারতের পরম বন্ধু, আমাদের দেশের প্রধানমন্ত্রীর পরম মিত্র ডোনাল্ড ট্রাম্প, ডিয়ার ডোনাল্ড, সেই জায়গায় দাঁড়িয়ে হাউডি মোডি করেছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে 25% শুল্ক, আমি 25% শুল্ক ব্যাপারটা কতখানি মানুষের জন্য, আমাদের জন্য বিপজ্জনক, সেটা বোঝানোর জন্য আমার দর্শককে বলতে চাই স্যার, যে 5 লক্ষ কোটি টাকা ধস নেমেছে এবং সেন্সেক্স 500% তার নেমে গিয়েছে সেন্সেক্স, এবং 500 কোটি টাকা আমার শেয়ার বাজারে ধস নেমেছে ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তের জন্য। এবং তার অভিযোগ কি, ভারতবর্ষ রাশিয়া থেকে জ্বালানি কিনছেন। মানে আমি কোন বাজার থেকে কি কিনবো সেটা পাশের বাড়ির কাকু কেন ঠিক করে দেবেন? স্যার কি বলবেন আপনি? কেন
তার কারণ হচ্ছে যে আমি তো আমার মেরুদণ্ড ভেঙে মাথা নিচু করে ডোনাল্ড ট্রাম্পের পায়ে মাথা দিয়ে রেখেছি। ডোনাল্ড ট্রাম্পের কথায় আমি আমাদের চিরকালীন যে সিদ্ধান্ত প্যালেস্টাইন সম্পর্কে সেটাকে অস্বীকার করেছি। আমরা ইউএন কাউন্সিলে এই যে গাজার ওপর বিধ্বংসী মানবাধিকার ধ্বংসকারী আক্রমণ হচ্ছে নেতানিয়াহুর নেতৃত্বে, তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব সই করতে আমরা ভয় পেয়েছি। ভারতবর্ষের যে একটা ঐতিহ্য ছিল, ভারতবর্ষ ছিলেন নন অ্যালাইন মুভমেন্টের নেতা, তার জন্য ভারতবর্ষের তৎকালীন নেতাদের বুক বাজিয়ে প্রচার করতে হয়নি। গোটা পৃথিবী ভারতবর্ষের এই ভূমিকাকে গ্রহণ করেছিল, সম্মান করেছিল। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পৃথিবীর সমস্ত বিদেশে ভ্রমণ করে গলায় বেয়াজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর সব জায়গায় গিয়ে ভারতবর্ষের আত্মসম্মানটাকে বিকিয়ে দিয়ে আসছেন। তারই অব্যর্থ পরিণতি হচ্ছে এই, আজকে ট্রাম্প ডিক্টেট করছেন আমার অর্থনীতি কিভাবে পরিচালিত হবে। এবং এটাকে বন্ধুত্ব করার আগে ভাবতে হয় যে আমি কার সঙ্গে বন্ধুত্ব করছি। আমেরিকা আমাদের কখনো বন্ধু হতে পারে? উনি ভুলে গেছেন 1971 সালে আমেরিকা 7th ফ্লিট পাঠিয়ে দিয়েছিল ভারতবর্ষের বিরুদ্ধে। সপ্তম নৌবহর, একদম স্যার। তখন ভারতবর্ষের বন্ধু ছিল সোভিয়েত রাশিয়া, কমিউনিস্ট রাশিয়া। এগুলো তো মাথায় রাখতে হবে, ইতিহাসকে তো মাথায় রাখতে হবে। ইতিহাসকে মাই ডিয়ার ডোনাল্ড বলে তো পাল্টে দেওয়া যায় না। সেই বোধবুদ্ধিটা ভারতবর্ষের দুর্ভাগ্যজনকভাবে যারা ক্ষমতায় আছেন, যাদের ক্ষমতায় আমরা নির্বাচিত করেছি, মোদি, মমতা, এই জাতীয় লোকেরা এসব বোঝেন না, বোঝার মতো সাধ্য এদের নেই। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে 500 পয়েন্ট নেমে গেল সেন্সেক্স এবং 5 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে ধস নেমেছে। আগামী দিনে বিনিয়োগকারীদের কি অবস্থা হবে? এবং বিনিয়োগকারীরা একেবারেই আমাদের মতো সাধারণ মানুষ, সেক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতিতে ভেঙে পড়তে পারে। ভেঙে পড়ছে তো। আপনি কি বলছেন? টিসিএস ইতিমধ্যেই ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে, আরো ছাঁটাই হবে। একেবারে বেকারিত্ব বাড়বে। আমার দেশের শিক্ষিত ছেলেরা বিভিন্ন দেশে গিয়ে হাত পা ধরে নিজের জীবিকা অর্জনের জন্য ওরা যা দেবেন প্রভু সেটাই মেনে নেবো, সেই পর্যায়ে চলে যাচ্ছে। টাকার দাম কোথায় পৌঁছে গেছে আজকে? স্যার, আমাদের অর্থমন্ত্রী বলবেন টাকার দাম কমছে না, তিনি বললেন টাকার দাম কমছে না, ওদের ডলারের ভ্যালু বাড়ছে। এই ধরনের সমস্ত অপযুক্তি দিয়ে আর কিছু ভক্ত আছেন নাচানাচি করবেন। সেই সব ভক্তরা কোথায়, যারা যোগ্য করেছিলেন ট্রাম্পকে ইলেকশনে জেতাবার জন্য? তাদের এখন ধরে ধরে জিজ্ঞাসা করুন। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি স্যার, এই মুহূর্তে ডলারের দাম 87.29, 87.29, এবং সেটা বাড়তে পারে আগামী দিনে। এরপরে বাড়তে পারে কি, কয়েকদিনের মধ্যে দেখবেন যে $1 100 টাকা হয়ে গিয়েছে। এখনই তো আমাদের অভ্যন্তরীণ বাজারেও তো 10, 20, 50 টাকার কোনো মূল্য নেই একেবারেই। আপনি শুরু হচ্ছে এখন 100 টাকা দিয়ে, যা কিছু কিনতে চান, দুটো জিনিস কিনলে 100 টাকা আপনাকে দিতে হবে। স্যার, এখানে আমি আপনাকে একটুখানি ডিফার করতে চাইব। বিজেপির পক্ষ থেকে তাদের দলীয় প্রাক্তন তাদের রাজ্য সভাপতি রাহুল সিনহা তিনি দাবি করেছেন ভারতবর্ষ কাউকে পরোয়া করে না, তারা নিজের মতো চলবে এবং ভারতবর্ষ তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে, 3rd লার্জেস্ট ইকোনমি হিসেবে এমার্জ করবে কয়েকদিনের মধ্যেই। আপনি কি বলবেন? আমি আজকে একটা পোস্ট করেছি কিছুক্ষণ আগে এই বিষয় নিয়ে, হুম, দেখে নেবেন যে ভারতবর্ষের আসল চিত্রটা কি। ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম আমাদের সাব সাহারান কান্ট্রিজের থেকেও কম। এগুলো ম্যানুফ্যাকচার বলেন বিজেপির নেতারা। বিজেপির নেতা অঙ্ক বলছে, তাই যদি হবে তাহলে ভারতবর্ষের 80 কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দিতে হচ্ছে কেন? সেই প্রকল্পটা প্রত্যাহার করে নিন নরেন্দ্র মোদী গর্বের সঙ্গে ঘোষণা করে যে আমরা পৃথিবী তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি হয়ে গেছি, আমাদের মানুষ সবার তার পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, আমাকে আর বিনা পয়সায় চাল দিতে হবে না। স্যার, এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে, একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার আপনার কাছে প্রশ্ন, তাহলে কি আমরা আবার উপনিবেশে পরিণত হতে চলেছি? আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব কি নষ্ট হচ্ছে? এখন ওই ক্লাসিক্যাল উপনিবেশ এখন ওইভাবে করা যায় না। একটা অর্থনৈতিক ডমিনেন্স বা অর্থনৈতিক দিক থেকে আমাদের নিয়ন্ত্রণ ওরা করছে, কিন্তু মানুষ তো এখন অনেক সচেতন। মানুষ রুখে দাঁড়াবে এবং রুখে দাঁড়াচ্ছে, সেই রুখে দাঁড়াতেই ভয় পাচ্ছেন ওরা। স্যার, আমি এরপর একটি অত্যন্ত শোকের বিষয়ে, ভয়াবহ একটি বিষয়ে কথা বলবো।
স্যার, বিরাটিতে জমা জলে বাড়ির মধ্যে একটি 5 মাসের শিশু বিছানা থেকে পড়ে গিয়ে জমা জলে শিশুকন্যা, আমি আর বাকিটা বলছি না স্যার, সে আর নেই আমাদের মধ্যে। এই জল যন্ত্রণা আমি এই খবরটা দেখেছি। এই খবরটা দেখার পর থেকে না আমার মনে হচ্ছে যে কেন আমরা মানুষ হিসেবে বেঁচে আছি কেন? বৃষ্টির জমা জলে একটি শিশু পড়ে মরে যায় ডুবে, তারপরে আমরা আমাদের সভ্য বলবো, তারপরে আমরা গর্ব করে বলবো যে আমাদের পুজোর জন্য আমরা হাজার হাজার কোটি টাকা দিচ্ছি, উৎসবে মেতে থাকুন। খুব 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 কড়া কথা বলতে ইচ্ছে করছে, আমি নিজেকে কষ্ট করে নিয়ন্ত্রণ করছি। স্যার, আমার একেবারে আজকের আলোচনার যে শেষ বিষয় সেই বিষয়ে আসবো স্যার। অনুব্রত মণ্ডল, একদম বক্স আর্টিস্ট আজকের। অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমানো হলো, অনুব্রত মণ্ডলকে ঢুকতে দেওয়া হলো না 21শে জুলাই, এই ধরনের একটা চিত্রনাট্য যখন আমরা দেখলাম, ঠিক তারপরেই ভাষা আন্দোলন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে গেলেন বোলপুরে। অবশ্যই বোলপুরে তো ভাষা আন্দোলন করবেনই, কারণ রবীন্দ্রনাথের মাটি, তারাশঙ্করের মাটি, জয়দেবের মাটি, সেখানে ভাষা আন্দোলন হবে না তো কোথায় হবে। কিন্তু সেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের সরকারি নিরাপত্তা যেটা কমিয়ে দেওয়া হয়েছিল সেটা আবার ফিরিয়ে দেওয়া হলো, অনুব্রত মণ্ডলকে কোর কমিটির চেয়ারম্যান করা হলো, এবং তারপরেই দেখা গেল অনুব্রত মণ্ডল আবার এসপির বিরুদ্ধে সরব হলেন। এই এসপির সময় আমরা দর্শককে দেখাবো, কি বলবেন স্যার আপনি? শুনুন, আপনার যদি মনে থাকে বা আপনারা যদি দেখেন যে যখন ওরা অনুব্রতকে বললো আমরা সাসপেন্ড করে দিয়েছি, কড়া ব্যবস্থা নিচ্ছি, আপনি বলেছিলেন, ঠিক স্যার, আমি বলেছিলাম যে ওকে আবার দেবেন, গলা মালা পরিয়ে ফিরিয়ে আনবেন। একদম বলেছিলেন, আমার মনে আছে, আমার চ্যানেলেই বলেছিলেন। তাহলে এটা প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেস কোন একটা সভ্য সংস্কৃতিবান দল নয়, এটা একটি ধান্দাবাজ, দুর্নীতিবাজ, গুন্ডাবাজ ব্যক্তির সমারোহ। তাই এই সমস্ত লোককে ছাড়া তৃণমূল কংগ্রেস এক পা নড়তে পারবে না। আর আপনাদের কাছে আমি নিবেদন করে অনুগ্রহ করে আপনারা কেউ না ভাষা আন্দোলন বলবেন না। ভাষা আন্দোলনের যে আসল ঐতিহ্য, গরিমা, সেটাকে নষ্ট হয়ে যাবে, নষ্ট করবেন না এই মমতার মুখে ভাষা আন্দোলন বলে। যার নিজের ভাষার কোনো ঠিক নেই, যে ভাষা আন্দোলনে অনুব্রতের মতো লোককে দায়িত্ব দেন, তাকে ভাষা আন্দোলনের নেত্রী হিসেবে যদি আপনারা অভিহিত করতে চান, তাহলে আপনারা কিন্তু সমাজের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন। স্যার, আমার প্রত্যেকটি প্রশ্ন শেষ হয়েছে, এবার আমি একটু অ্যাসার্টিভ নোটে আমাদের আলোচনা শেষ করতে চাইবো, প্রত্যেকবার আমি যেমন করার চেষ্টা করি। মানুষের উদ্দেশ্যে আপনার বক্তব্য। এই সময় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বারবার করে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি, বিজেপির যে ঘোষিত ভাষ্য সেখান থেকে শ্রমিক ভট্টাচার্যের ভাষ্য ঈষৎ ব্যতিক্রমী বলে আমাদের মনে হয়েছে। আজকেও তিনি বলেছেন জাতীয়তাবাদী একটি স্টান্ট তিনি নিয়েছেন। তিনি বলেছেন যে পশ্চিমবাংলার ভারতের মুসলিমরা, ভারতের হিন্দুরা প্রত্যেকে নিরাপদে থাকবেন, কারুর কোনো চিন্তা নেই, এবং সামনের বছর ভোট। এই জায়গায় দাঁড়িয়ে আপনার বক্তব্য কি, মানে আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? তাহলে কি সদর্থক একটা বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, নাকি স্টান্ট? শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছেন সেটা হয়তো ওর ব্যক্তিগত চেতনার উপলব্ধির ফল, কিন্তু আপনি জেনে রাখুন শ্রমিক ভট্টাচার্য যদি এই অবস্থানে দৃঢ় থাকেন, ওকে দুদিন বাদে সরিয়ে দেবে। ওর কোনো অস্তিত্বই থাকবে না বিজেপির দলে। তাহলে বিজেপি দলটাই তৈরি হয়েছে, RSS দলটাই তৈরি হয়েছে মানুষের বিভাজন করবার জন্য এবং ধর্মীয় বিভাজন করবার জন্য। যতই ভাগবত তিনি বড় বড় ওই মৌলানাদের দিয়ে বসুন না কেন, বিজ্ঞান বলে যে মৌলবাদীরা সকলেই এক জায়গায় এক বিন্দুতে দাঁড়িয়ে থাকে। হিন্দু মৌলবাদী ভাগবতের নেতৃত্বে, আর ওই কিছু মুসলিম ক্লার্গিক যারা গিয়েছিলেন ভগবতীর সঙ্গে দেখা করতে, তারাও মৌলবাদী। মৌলবাদীদের উদ্দেশ্য এক, সেই উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা এবং চেতনার বিরুদ্ধে ধর্মীয় চেতনা আরোপ করো। এর বাইরে কি যেতে পারবেন শ্রমিক বাবু? আমার তো মনে হয় না। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। কোথা থেকে এসছিস? বাড়ি কোথায়? হ্যাঁ, কোন জয়দেব? কার চক্করে বিক্রি করছিস? কার গলাতে বিক্রি করছিস? নাম বল।
নাম বল। এই কার কথা ফেরত যাবি না, ঘর ফেরত পাঠাবো না। কার কথাতে বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস গরু? হ্যাঁ, কে আছে? কে আছে তোদের পিছনে? কে আছে তোদের পিছনে? কে আছে? চল চল, আর বিক্রি করবি? আর বিক্রি করবি গরু? চল 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 চল। হাত বাঁধ না, হাত বাঁধ, হাত বাঁধ, হাত বাঁধ, হাত বাঁধ, হাতগুলো বাঁধ, হাতগুলো বাঁধ, বাঁধ সারা কে? পাগলা মানে মরবে না মেরে যাও মানে গলায় বাঁধ, গলায় বাঁধ, গলায় বাঁধ, গলায় বাঁধ, গলায় বাঁধ, গলায় বাঁধ। মারিস না, মারবি না, পাগল বলছি, মারবি না গায়ে। চল চল, তুই কি করলি? বাঁধছিস ওদেরকে? বাঁধছিস তোকে? বেঁধে ঢুকাচ্ছিস? বাঁধবি? করবি আর? করবি আর? আরেকজন গরু বাজার করবি আর? আর করবি কে গরু বাজার? হ্যাঁ, করবি আর? কানমোল, হ্যাঁ, চল কান্দর বস কর, কান্দর বস কর, চল কান্দর বস কর, দা দা দা, ওট 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 ওট, কান্দর বস কর, কান্দর বস কর, কান্দর বস কর, কান্দর বস কর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।